রুমা কাঞ্জিলাল ও রঞ্জন প্রসাদ কাঞ্জিলাল ইন্দ্রকে প্রেমের ফাঁদে ফেলে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল অভির সমস্ত গোপন তথ্য হাতিয়ে নেওয়া। কিন্তু সত্যকে কি আর চিরকাল চাপা রাখা যায়? অবশেষে ইন্দ্র জানতে পারে সেই কঠোর বাস্তব। অথচ কিছু সময় আগেও পরিস্থিতি ছিল একদম আলাদা। রোমা একটি মিথ্যে কেসের অজুহাতে ইন্দ্রর সঙ্গে দেখা করতে আসে। সেখানে যখন ইন্দ্র জানতে পারে গত রাতে যে মেয়েটি তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল সেই আজকের এই রোমা কাঞ্জিলাল, তখন ইন্দ্রর খুশির সীমা থাকে না। তার অবচেতন মন বলতে থাকে, ৩৯৯ নম্বর মেয়েটিই হয়তো আমার জীবনের আসল ভালোবাসা। কিন্তু দূর থেকে রোমার এই ছলাকলা দেখে ফেলে বুদ্ধিমান ছুটি। তার মনে খটকা লাগে, রোমা কাঞ্জিলাল এখানে কেন? ইন্দ্রর সঙ্গে কি কথা বলছে ও? ছুটি সরাসরি ইন্দ্রর কাছে গিয়ে তাকে সতর্ক করে দিয়ে বলে, ইন্দ্রদা, তুমি ওই রোমা কাঞ্জিলালের সঙ্গে কেন কথা বলছো? ওই মেয়েটাই তো আমার বাবাকে মিথ্যে কেসে ফাঁসিয়েছে। এই কথা শুনে ইন্দ্রর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সত্যিটা হাতে নাতে প্রমাণ করতে তারা দুজনে মিলে রোমার ওপর নজর রাখার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই ইন্দ্র নিজের কানে শুনতে পায় রোমার আসল রূপ। রোমা নিজের মুখে স্বীকার করে যে সেই ইন্দ্রকে ভালোবাসার নাটক করে অভির সব তথ্য হাতিয়ে নেওয়ার ছক কষেছে। বিশ্বাসঘাতকতার এই চরম আঘাত সহ্য না করতে পেরে ইন্দ্রর মন ভেঙে চুরমার হয়ে যায়। সে সেখানেই কান্নায় ভেঙে পড়ে। ছুটি কোনোমতে নিজেকে সামলে ইন্দ্রকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে বের করে নিয়ে আসে। এদিকে বাড়ির উঠোনে ছুটি এবং তার শাশুড়ি মা দুজনে মিলে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সিন্নি মাখছে। সেখানে অভির মা ছুটিকে আদর করে বলে, ছুটি, সিন্নির মধ্যে আর দুটো কাজু কিশমিশ দিয়ে দাও। ছুটি মৃদু হেসে উত্তর দেয়, না মা, আর লাগবে না, এই পরিমাণেই বেশ ভালো লাগবে। সিন্নি মাখা শেষ হলে ছুটি পরম যত্নে বাড়ির সবাইকে তা পরিবেশন করতে শুরু করে। সবাইকে বাটিতে বাটিতে সিন্নি দেওয়ার পর শিখা খাবার নিয়ে যায় তার ঠাম্মির কাছে। কিন্তু ঠাম্মির মন ভালো নেই। তিনি না খেয়েই সেখান থেকে গম্ভীর মুখে উঠে চলে যান। জয়কেও যখন দেওয়া হয় সে তা কোনো মতে নিয়ে ওখান থেকে বিদায় নেয়। শিখা এরপর ঝুমকিকে দিতে গেলে ঝুমকি লোভাতর হয়ে একবারে দুটো বাটি নিয়ে নেয়। শিখা তখন তাকে ঠাট্টা করে বলে, আগে সবার হোক, তারপর তুমি দুটো কেন, ৫টা নিও। পাশে থাকা ঈশা তখন তিতিবিরক্ত হয়ে বলে ওঠে, আরে ও তো আমার ভাগটাই নিয়েছে। শিখা পরিস্থিতি সামলে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, লাগলে আরও একটা নাও। এই বলে সে চলে যায়। ঠিক তখনই বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করে ইন্দ্র। কিন্তু তার আচরণ অদ্ভুত। সে হাঁ করে ওপরের দিকে তাকিয়ে একা একাই হেসেই চলেছে। তা দেখে অভি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, তুই এতক্ষণ ধরে এসে শুধু হাঁ করে ওপরের দিকে তাকিয়ে হেসেই যাচ্ছিস কেন? কি হয়েছে সেটা তো বলবি। ঠিক তখনই ছুটি বাটিতে করে সিন্নি নিয়ে এসে অভি আর ইন্দ্রকে দেয়। ইন্দ্র তখন উত্তেজনার সঙ্গে বলতে শুরু করে, জানো ছুটি, আজ একটা অদ্ভুত মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। ক্রিয়েটর রেজিস্টারে কি দারুণ ফাইট করল সে, আমার হাত ধরে আমাকে টেনে তুলল। ইন্দ্রর এই কথা শুনে ছুটি অবাক হয়ে তাকায়। অভি তখন রসিকতা করে ছুটিকে বলে, শুনুন, এটা নিয়ে অবাক হওয়ার কিচ্ছু নেই। এটা দিয়ে মোট ২৯৯ জন মেয়ে এলো। এতগুলো মেয়ে এলো অথচ কেউ নিজের ফোন নম্বরটা ট্রান্সফার করল না। ঠিক এই মুহূর্তে ইন্দ্রর ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে রোমা কাঞ্জিলাল নিজেকে একটি কেসের ক্লায়েন্ট হিসেবে পরিচয় দিয়ে বলে, আমি একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি কি ইন্দ্র? ইন্দ্র কিছুটা রাশভারী গলায় বলে, হ্যাঁ বলুন। রোমা যখন জানায় সে দেখা করতে চায়, তখন ইন্দ্র উত্তর দেয়, ঠিক আছে, কালকে আমাদের অফিসে এসে দেখা করুন। ফোনটি কাটার পর রোমা তার দাদার রঞ্জন কাঞ্জিলালকে দম্ভের সঙ্গে বলে, দাদা, দেখলে তো আমার প্ল্যান, ওই ইন্দ্রটা একটা আস্ত বোকা আর গাধা। ওকেই আমি এবার আমাদের তুরুপের দাস বানাবো। ওই ছুটি আর অভির জীবনটা ধ্বংস করে দেবে। ওদের পথের সবথেকে বড় কাঁটা হবে ওই ইন্দ্রই। এদিকে ইন্দ্র ছুটির দেওয়া সিন্নি খেতে খেতে মনে মনে প্রার্থনা করে, এই ৩০০ নম্বর মেয়েটি যেন সত্যিই আমার কাছে থেকে যায়। তার এমন বোকা বোকা প্রার্থনা দেখে ছুটি না হেসে পারে না। অন্য একটি দৃশ্যে দেখা যায় অভির ঠাম্মি ঘরে একা মন খারাপ করে গালে হাত দিয়ে বসে আছেন। ছুটি আর অভি তার জন্য খাবার নিয়ে আসে। ঘরে ঢোকার আগে ছুটি অভিকে আড়ালে ফিসফিস করে শিখিয়ে দেয়, যান, ওখানে গিয়ে কিন্তু একদম বেশি ওভার স্মার্টনেস দেখাবেন না, ওভার অ্যাক্টিং করবেন না। আমি আপনাকে যেভাবে বলেছি ঠিক সেভাবেই করবেন। অভি ঘরে ঢুকে ঠাম্মির অভিমান ভাঙাতে পাশে গিয়ে বসে। সে ঠাম্মির গায়ে হাত দিয়ে আদুরে গলায় বলে, জানো ঠাম্মি, তুমি রেগে গেলে না, তোমার গাল দুটো পুরো আপেলের মতো লাল দেখায়, কি মিষ্টি লাগে। কিন্তু অভিমানী ঠাম্মি অভির হাতটা সরিয়ে দেয়। অভি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার ওপর রেগে আছো তো, থাকো।
ঠাম্মি ক্ষোভের সুরে বলে, তুমি কি সবকিছু ভুলে গেছো? নিজের বউকে নিয়ে এতটাই মেতে আছো? অভি তখন আন্তরিক গলায় বলে, না ঠাম্মি, আমি কিছুই ভুলিনি। কালকে যে দাদুর মৃত্যুবার্ষিকী সেটা আমি কোনোদিন ভুলতে পারি কি? তখন ঠাম্মি প্রশ্ন করে, দাদু ভাই, আমি না ওই ছুটিকে কিছুতেই সহ্য করতে পারছি না। অভি তখন শেষ অস্ত্র হিসেবে আবেগের তাস খেলে, বলে, আচ্ছা ঠাম্মি, তুমি যখন ছুটিকে সহ্যই করতে পারো না, তাহলে আমার এই বাড়িতে থাকাটাই ভুল। আমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাই, তুমি কি আমায় না দেখে একদিনও থাকতে পারবে? কিন্তু যেহেতু তুমি ছুটিকে মেনে নিতে পারছো না, তাই আমাকেই বাড়ি থেকে চলে যেতে হবে। অভির এই ইমোশনাল ব্ল্যাকমেল দেখে সেখানে অভির বাবা চলে আসে। সে গম্ভীর গলায় বলে, শোনো অভি, মা ঠিকই খেয়ে নেবে। তোমাকে আর মাকে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না। তুমি এখান থেকে যাও। অভি যাওয়ার আগে ঠাম্মিকে বলে, আমার খুব কষ্ট হয় বাবা, যখন ভাবি আমি শুধু তোমাদের কষ্টই দিয়ে যাচ্ছি। ঠাম্মি তখন কাঁদো কাঁদো গলায় বলে, তাহলে কি তোমার আমাদের আসল পরিদিদির কথা একবারও মনে পড়ে না? অভি ক্ষোভের সঙ্গে উত্তর দেয়, ও নকল, ও কোনোদিন আমার পরি হতে পারে না। আর আমাদের আসল পরি কোনোদিন ফিরে আসবে না ঠাম্মি। তোমরা যে ভুল মানুষকে বেছে নিয়েছ সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই বলে অভি চলে যায়। ঘর থেকে বেরোতেই ছুটি অভিকে আটকায়। ছুটি অভির জামা টেনে ধরে বলে, আপনি কেন বাড়ির সবাইকে এভাবে কষ্ট দিচ্ছেন? মা, বাবা, ঠাম্মি সবাই মনে মনে কতটা কষ্ট পাচ্ছে বলুন। আপনি তো মাকে সব সত্যিটা বলতে পারেন। আমাদের বিয়ের মেয়াদ তো মাত্র 1 বছর। 1 বছর পর যখন আমি চলে যাব, তখন মায়ের কি অবস্থা হবে? অভি তখন ছুটিকে রূঢ় বাস্তব মনে করিয়ে দিয়ে বলে, শুনুন, আমরা কিন্তু কন্ট্রাক্ট পেপারে সই করেই বিয়ে করেছি। একে অপরের ব্যক্তিগত বিষয়ে কেউ নাক গলাবো না, এটাই আমাদের চুক্তি ছিল। এমন সময় বাড়িতে একটি বড় গাদলা নিয়ে প্রবেশ করে ইন্দ্র। সে মুখ ঢেকে লুকিয়ে ঘরে যেতে চাইলে শতরূপা তাকে ধরে ফেলে। শতরূপা ধমক দিয়ে বলে, কে তুমি? এই পুজোতে তো অনেক খাওয়া দাওয়া করলি, সিন্নি খিচুড়ি সব খেয়েছিস। এবারই তোষকটা কার জন্য এনেছিস বলবি, নাকি এক চর মারব? ইন্দ্র ভয় পেয়ে ছুটির নাম বলতে যাবে, তখনই অভি পরিস্থিতি সামাল দিতে মাঝখানে কথা কেড়ে নিয়ে বলে, মা, আসলে ওটা আমার জন্য এনেছে। আমার কোমরে খুব ব্যথা করছে। আমার বউ বলল যে এই গাদলাতে শুলেই নাকি ব্যথা কমে যাবে, তাই আমি ইন্দ্রকে এটা আনতে বলেছিলাম। আর ইন্দ্রর তো জানোই, ছোটবেলার রোগ, একজনের নাম বলতে গিয়ে অন্যজনের নাম বলে ফেলে। ইন্দ্রও ছায়া দেয়। ঈশা আর ঝুমকি দূর থেকে এই মাখামাখি দেখে হিংসায় জ্বলে ওঠে। ঝুমকি ব্যাকা সুরে বলে, তা তোমরা যতই মাখামাখি দেখাও না কেন, তোষকটা ছুটির শোয়ার জন্যই কাজে লাগবে। অভি তখন ছুটির কোমর জড়িয়ে ধরে নাটকীয়ভাবে বলে, মাখামাখি মানে? আমার বউ কাল রাতেও নিজের হাতে আমার কোমরে বাম মালিশ করে দিয়েছে। আজ একটু ভালো করে তেল মালিশ করে দিলেই ব্যথা কমে যাবে। কি ছুটি, তাই তো? ছুটি অপ্রস্তুত হয়ে হ্যাঁ বলে। ঘরে আসার পর ছুটি রেগে গিয়ে অভিকে বলে, সবার সামনে এভাবে কোমরে তেল মালিশ করার কথা বলতে আপনার একটুও খারাপ লাগে না? আপনি বোঝেন না যে আপনার এই ওভার স্মার্টনেসে আমার কতটা অস্বস্তি হয়? অভি যুক্তি দেয়, দিদিভাই আর ঝুমকি আমাদের সম্পর্কের উপর সন্দেহ করছে। ওদের নজর ঘোরানোর জন্যই আমাকে এই নাটকটা করতে হয়েছে। এদিকে বাইরে ঝুমকি আর ঈশা জানালা দিয়ে ঘরের ভেতর আড়ি পাতার পরিকল্পনা করতে থাকে। ঘরের ভেতরে অভি ছুটিকে তোষক কেনার টাকাটা বুঝিয়ে দেয় এবং তার প্রতি যত্নশীল আচরণ করে এসির তাপমাত্রা কমিয়ে দেয়। আগামী পর্বে দেখা যাবে ঘরের জানালাটি খোলা দেখে অভি ছুটিকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, ফুরফুরে হাওয়া খাবে বলে কি জানালাটা খুলে রেখেছ? ছুটি বলবে, না তো, আমি তো খুলিনি। যখন অভি জানালা দিয়ে নিচে তাকাবে, তখন সে হাতে নাতে ঈশা আর ঝুমকিকে আড়ি পাততে দেখে ফেলবে। ঠিক তখনই অপ্রস্তুত ছুটি কিছু বলতে গিয়ে পিছলে যাবে এবং দুজনে একে অপরের ওপর পড়ে যাবে। মৃদু হেসে উত্তর দেয়, না মা, আর লাগবে না, এই পরিমাণেই বেশ ভালো লাগবে। সিন্নি মাখা শেষ হলে ছুটি পরম যত্নে বাড়ির সবাইকে তা পরিবেশন করতে শুরু করে। সবাইকে বাটিতে বাটিতে সিন্নি দেওয়ার পর শিখা খাবার নিয়ে যায় তার ঠাম্মির কাছে। কিন্তু ঠাম্মির মন ভালো নেই, তিনি না খেয়েই সেখান থেকে গম্ভীর মুখে উঠে চলে যান। জয়কেও যখন দেওয়া হয় সে তা কোনো মতে নিয়ে ওখান থেকে বিদায় নেয়। শিখা এরপর ঝুমকিকে দিতে গেলে ঝুমকি লোভাতর হয়ে একবারে দুটো বাটি নিয়ে নেয়। শিখা তখন তাকে ঠাট্টা করে বলে, আগে সবার হোক, তারপর তুমি দুটো কেন, 5টা নিও। পাশে থাকা ঈশা তখন তিতিবিরক্ত হয়ে বলে ওঠে, আরে, ও তো আমার ভাগটাই নিয়েছে। শিখা পরিস্থিতি সামলে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, লাগলে আরও একটা নাও। এই বলে সে চলে যায়। ঠিক তখনই বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করে ইন্দ্র। কিন্তু তার আচরণ অদ্ভুত, সে হাঁ করে ওপরের দিকে তাকিয়ে একা একাই হেসেই চলেছে।
তা দেখে অভি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে, তুই এতক্ষণ ধরে এসে শুধু হাঁ করে ওপরের দিকে তাকিয়ে হেসেই যাচ্ছিস কেন? কি হয়েছে সেটা তো বলবি। ঠিক তখনই ছুটি বাটিতে করে সিন্নি নিয়ে এসে অভি আর ইন্দ্রকে দেয়। ইন্দ্র তখন উত্তেজনার সঙ্গে বলতে শুরু করে, জানো ছুটি, আজ একটা অদ্ভুত মেয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। ক্রিয়েটর রেজিস্টারে কি দারুণ ফাইট করল সে, আমার হাত ধরে আমাকে টেনে তুলল। ইন্দ্রর এই কথা শুনে ছুটি অবাক হয়ে তাকায়। অভি তখন রসিকতা করে ছুটিকে বলে, শুনুন, এটা নিয়ে অবাক হওয়ার কিচ্ছু নেই। এটা দিয়ে মোট 299 জন মেয়ে এলো। এতগুলো মেয়ে এলো অথচ কেউ নিজের ফোন নম্বরটা ট্রান্সফার করল না। ঠিক এই মুহূর্তে ইন্দ্রর ফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে রোমা কাঞ্জিলাল নিজেকে একটি কেসের ক্লায়েন্ট হিসেবে পরিচয় দিয়ে বলে, আমি একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি কি ইন্দ্র? ইন্দ্র কিছুটা রাশভারী গলায় বলে, হ্যাঁ বলুন। রোমা যখন জানায় সে দেখা করতে চায়, তখন ইন্দ্র উত্তর দেয়, ঠিক আছে, কালকে আমাদের অফিসে এসে দেখা করুন। ফোনটি কাটার পর রোমা তার দাদার রঞ্জন কাঞ্জিলালকে দম্ভের সঙ্গে বলে, দাদা, দেখলে তো আমার প্ল্যান, ওই ইন্দ্রটা একটা আস্ত বোকা আর গাধা। ওকেই আমি এবার আমাদের তুরুপের দাস বানাবো।